জেহের ইনশিতাকে নিজের দিকে ফিরিয়ে ধরল, চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, সে বাচ্চা হোক আর যাই হোক, তোমাকে কেউ টাচ করলেই আমার খুব রাগ লাগে। ইনশিতা বিড়বিড় করে বলল, আপনার মতো ড্যাম আমি আমার জীবনে প্রথম দেখেছি, তাও আবার সে আমার পোড়া কপালেই জুটল। জেহের ইনশিতাকে ছেড়ে বিছানায় খেলতে থাকা তোয়াকে কোলে উঠিয়ে নিল। ইনশিতা তোয়াকে নিজের কোলে নেওয়ার জন্য জোরাজোরি করতে করতে বলল, ওকে নিয়ে আবার কোথায় যাচ্ছেন? আপনার উপর বিশ্বাস নেই, দিন ওকে। জেহের ইনশিতার ঠোঁটে আঙ্গুল চেপে বলল, আমার আর তোমার মাঝে কোনো থার্ড পার্সন আমি অ্যালাউ করবো না। বাচ্চাটাকে আমি বাইরে রেখে আসি। তারপর তোয়ার দিকে তাকিয়ে বলল, আর কোনোদিন যাতে তোমাকে আন্টির আশেপাশে না দেখি বাবু, নালে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে, কেমন? তোয়া কি আর এসব বুঝে? সে তো খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। বাইরে রেখে আসতে হবে না, আমি ওর আম্মুকে আসতে বলছি। তোয়া চলে যাওয়ার পর জেহের দরজা বন্ধ করে দেয়। তা দেখে ভয় পেয়ে যায় ইনশিতা। কিছু করবে না তো? যতই সাহসী দেখায় না কেন, শেষে তো সে একজন মেয়ে, আর পুরুষের শক্তির সাথে সে তো কখনো পেরে উঠবে না। জেহের ইনশিতাকে আচমকায় কোলে তুলে নেয়। ইনশিতা হতবাক হলেও পরে চেঁচামেচি করেন আমার জন্য। জেহের কড়া চোখে তাকিয়ে বলে, ডোন্ট শাউট রোজ। তবুও চেঁচামেচি থামায় না ইনশিতা। বারান্দায় গিয়ে জেহের একটা চেয়ারে বসে ইনশিতাকে নিজের কোলে বসিয়ে দেয়। জেহেরের থেকে ছাড়া পাওয়ার জন্য সে মুচড়ামুচড়ি করা শুরু করে দেয়। জেহের হিসিয়ে বলে, আমার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা জীবনেও করবে না, এটা তোমাকে আগেও পড়েছি। সবসময় আমার থেকে দূরে থাকার চিন্তা কেন? হ্যাঁ, শুনে রাখো, যতই উড়োউড়ি করো না কেন, শেষ পর্যন্ত তো এই জেহেরের ভালোবাসার খাঁচাতেই তোমাকে বন্দী হতে হবে। জেহেরের এমন কণ্ঠ শুনে কেঁপে ওঠে ইনশিতা। এত কাছে জেহের যে তার নিঃশ্বাস ইনশিতার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। চোখ বন্ধ করে আছে সে। জেহের হুট করে ইনশিতার গলার ওড়না টান মেরে নিয়ে নেয়। চমকে গিয়ে নিজের দুহাত দিয়ে আড়াআড়ি ভাবে গলায় চেপে ধরে ইনশিতা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি আপনাকে আগেও বলেছি আমার এসব ভালো লাগে না, ওনাটা দিন বলছি। জেহের ওড়নাটা নিজের এক হাতে পেঁচিয়ে রাখে, চোখে তার মাদক চাহনি, যা ইনশিতার গলায় আবদ্ধ। নেশা জাগানিয়া কণ্ঠে বলে, এত ভয় পাও কেন? হ্যাঁ, আমি তো তোমার স্বামী, তাই না? এখনো হননি হবু স্বামী। হোয়াট এভার, স্বামী না হয়েও তোমার উপর অধিকার ফলাতে পারি আমি। দেখাবো নাকি? না। জেহের উচ্চ কণ্ঠে হেসে উঠল, হাসি থামিয়ে বলে, তোমার ওই গলার তিলটা আজকে অনেক বড় ভুল করেছে। একদম বেহারের মতো সবাইকে দেখিয়েছে নিজেকে, তার শাস্তি তো পেতেই হবে। জেহেরের কথায় রাগের আভাস পায় ইনশিতা। তুতলিয়ে বলে, মানে? গলার তিলটা সবাইকে দেখানো প্রয়োজন ছিল, ঢেকে রাখলে না কেন? ইনশিতা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। জেহের গলার তিলে হাত বোলাতে বোলাতে বলল, গেট রেডি ফর পানিশমেন্ট। বলেই একদম তিল বরাবর চুমু খেতে লাগলো। ইনশিতা এখনো হতভম্ব ভাব কাটতে জেহেরকে ঠেলে সরিয়ে দিতে লাগলো। জেহের প্লিজ ছাড়ুন আমায়। জেহেরের কর্ণকুহরে কিছুই ঢুকছে না। সে গলায় চুমু দিতে দিতে পুরো গলা ভিজিয়ে দিল। ইনশিতা না পেরে জেহেরের চুল শক্ত করে টেনে ধরে সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। ইনশিতা শক্ত হয়ে চোখ খিচে রইল। কিছুক্ষণ বাদে ইনশিতার সূক্ষ্ম আওয়াজে কুকিয়ে উঠল। জেহের চুমুর পাশাপাশি কামড়ও দিচ্ছে, খুব জোরেও না আবার আস্তেও না। জেহেরের হাত পেটে চলে গিয়েছে, জামার উপর দিয়ে হাত বিচরণ করছে। জেহের যখনই জামাটা উঠিয়ে নিবে তখন ইনশিতা হুট করে হাতে জোরে খামচি বসিয়ে দিল। জেহের ব্যথাতুর আওয়াজ তুলে গলা থেকে মুখ উঠালো। ইনশিতা ভেবেছিল জেহের হয়তো এখন তাকে আবার কোনো পানিশমেন্ট দিবে, কিন্তু তা না করে জেহের ইনশিতার হাতের দিকে তাকিয়ে হাতে চুমু খেতে লাগলো। ইনশিতা আশেপাশে তাকিয়ে পাশের টপটা হাতে নিয়ে জোরে আছড়ে ফেলে ফ্লোরে। হঠাৎ এমন আওয়াজে জেহের চমকে গিয়ে রাগান্বিত দৃষ্টিতে ইনশিতার দিকে তাকায়। ইনশিতা জেহেরের কোল থেকে উঠে দাঁড়ায়। জেহের নিজে উঠে ইনশিতার দিকে আগায়। আবার ইনশিতাকে ধরবে তার আগে জানালা বরাবর ঢিল ছুড়ে কেউ। একদম জেহেরের কানের কাছ দিয়ে ঢিল দেওয়া হয়েছে, যেন জেহেরকে সাবধান করে দিচ্ছে ইনশিতার কাছে না যাওয়ার। জেহের একবার নিচে চোখ বোলায়, দেখে কেউ নেই, তবে সে বুঝে গেছে কেউ একজন ইচ্ছে করে এমন করেছে। তীক্ষ্ণ নজরে একবার তাকিয়ে রোজকে নিয়ে রুমে চলে গেল। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রোজের কপালে চুমু দিয়ে বলল, কালকের পর তুমি পুরোটাই আমার হয়ে যাবে, তখন কি করে আটকাবে? হ্যাঁ, বলেই বাঁকা হেসে চোখ মেরে চলে গেল। আর ইনশিতা হাঁ করে তাকিয়ে রইল। ইনশিতা হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে গাড়িতে। পরনে বিয়ের সাজ। সন্ধে নেমে এসছে প্রায়, গাড়িতেও আলো নেই।
যার কারণে ইনশিতা গাড়িতে কাউকেই দেখতে পাচ্ছে না। তবে বুঝতে পারছে ড্রাইভার সিট ছাড়া আর কোথাও কেউ নেই। বিকেলের আগেই তাকে মেকআপ রুম থেকে কয়েকজন বোরকা পরিহিত মহিলা জোর করে হাত মুখ বেঁধে সকলের আড়ালে এই গাড়িতে ধরে বেঁধে উঠিয়ে দিয়েছে। চিৎকার চেঁচামেচির কোনো সুযোগই পেল না সে। এতক্ষণ ধরে সে গাড়ি কোথায় যাচ্ছে সেটাও বুঝতে পারছে না। ওদিকে জেহের কোনো হাঙ্গামা সৃষ্টি করেছে কিনা কে জানে। ইনশিতার হুট করে ওই দিন রাতের কথা মনে পড়ল। সেদিন যখন সে বেলকনির দরজা খুলছিল তখন কেউ একজন হাত ধরে হ্যাঁচকা টানে দেওয়ালে চেপে ধরে। চিৎকার দিতে গেলে লোকটি মুখ চেপে ধরে। রাস্তার ক্ষীণ আলোয় দেখতে পেল জাহেরকে। একদম তার মুখের কাছে মুখ নিয়ে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে জাহের, যেন ভয়ানক রেগে আছে। ভয় জেঁকে ধরল তাকে। এত রাতে কি জন্য এসেছে জাহের? বিয়েটা একদম করতে হতো তোমাকে, একবার না করলে না কেন? তুমি জানো এই বিয়েটা করলে তোমার লাইফ হেল হয়ে যাবে। জেহেরের রাগে কণ্ঠ শুনে ইনশিতা যার পরনায় অবাক হয়। যেখানে জেহের নিজেই বিয়ে করার জন্য পাগল সেখানে সে এই কথা বলছে। তবে জেহেরের ভয়েসটা কিছুটা অন্যরকম লাগছে। ইনশিতা একবার ভালো করে তাকালো। এ কি, এটা তো জিহাদ। জিহাদ চশমা পরেনি, তাই তখন তাকে জেহের ভেবেছিল। কিন্তু কুচকুচে কালো চোখের মনি দেখে বুঝে গেছে এটা জিহাদ। জিহাদ হঠাৎ এমন আচরণ করছে কেন সেটা ইনশিতার বোধগম্য হচ্ছে না। শুধুমাত্র জেহের নামক এক পাগলকে বিয়ে করার জন্যই নাকি? ইনশিতা নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। এত রাতে একটা মেয়ের বাড়িতে চলে আসার মানে কি? আর জেহের জানলে কি হবে ভেবে দেখেছেন? জিহাদ ইনশিতার হাত চেপে ধরে কানিশের সাথে চেপে ধরল। ইনশিতার হাত জিহাদের দুহাত দ্বারা এক প্রকার বন্দি করে নিল। ভাই ঘুমাচ্ছে, আর তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, কেন বিয়েতে রাজি হয়েছ? ইনশিতা একবার পূর্ণ দৃষ্টি মিলে তাকালো জিহাদের দিকে। জিহাদের চোখে রাজ্যের অসহায়ত্ব। চোখ দুটো যেন খুব কষ্টে মেলে রেখেছে। ঘোলাটে চোখে মনে হয় কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে। কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে দেখতে। ইনশিতা চোখ সরিয়ে নিল। জেহেরকে তো আপনি আমার চেয়েও ভালো চেনেন। উনি যেটা সেটা জোর করে হলেও আদায় করে নেয়। আমি যদি বিয়েতে রাজি হই তাহলে জেহের বাবাকে মেরে ফেলবে বলেছে। আর এমনিতেও ওনার সাথে বিয়ে হলে তো সব সমস্যা মিটেই যাবে। উনি সুখী থাকবেন আর ঝামেলাও পাকাবেন না, তাতে সকলেই সুখী থাকবে। তুমি সুখী থাকবে তো? এই একটা প্রশ্ন যেন ইনশিতার ভেতরটা নাড়া দিল। চোখে টলমলো করে উঠল জল। সে কি আসলেই সুখী থাকবে? হয়তো না। মেকি হাসি দিয়ে বলল, সুখী না থাকার কি আছে? সবাই সুখী তো আমিও সুখী। জিহাদ কিছুই বলছে না, এক দৃষ্টি তাকিয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতার কেমন যেন লাগলো। সে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু জিহাদ এত শক্ত করে ধরে আছে যে চাইলেও সরাতে পারছে না। ইনশিতা অস্বস্তি ভরা কণ্ঠে বলল, আপনি দূরে সরে দাঁড়ান, ভালো লাগছে না। জেহের কাছে আসলে খুব ভালো লাগে বুঝে, ওর ছোঁয়া খুব উপভোগ করো, তাই না? জিহাদের এমন কথায় ইনশিতার মনে ঘৃণার সৃষ্টি হলো। ছি, জিহাদ এই ধরনের কথা বলছে কেন? ঝাঁঝালো গলায় বলল, মুখ সামলে কথা বলুন। আরে আরে, সুইটার দেখছে রেগে যাচ্ছে। ওর ছোঁয়া আর আমার ছোঁয়ায় পার্থক্য আছে। আমি ছুঁয়ে দিলেও তোমার ভালো লাগবে, দেখো। বলে নিজের নাকটা ইনশিতার গালের কাছে নিয়ে গেল। ইনশিতা মুখ ফিরিয়ে নিল। গা ঘিন ঘিন করে উঠছে তার। এটা বুঝতে পারলো যে জিহাদও তাকে কোনো না কোনোভাবে পছন্দ করে। দুই ভাই এক, যখন তখন সুযোগ খুঁজে কাছে আসার। এখানে থাকাও ঠিক হবে না। ইনশিতা জোরে পা দিয়ে জিহাদের পায়ে লাথি দিল। হাত আলগা হতেই ধাক্কা মেরে সরিয়ে দিল জিহাদকে। জিহাদ টাল সামলাতে না পেরে পিছু হটল। সে ফাঁকি ইনশিতা ভেতরে ঢুকে বেলকনির দরজা বন্ধ করে দিল। আর কিছুক্ষণ থাকলে বোধহয় খারাপ কিছু হয়ে যেত। জিহাদ দরজায় ক্রমাগত আঘাত করে যাচ্ছে। ইনশিতার ভয় হলো, যদি বাবা মা শুনে নেয়। তবে আওয়াজ আর শোনা গেল না। জিহাদ রুমার বেলকনির জানালায় হাত রেখে চোখ লাল করে শাসালো। তোমাকে আমি আমার করেই ছাড়বো, বিয়ে হলেও তুলে আনবো, এমনকি 10 বাচ্চার মা হলেও। জিহাদ কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল ইনশিতার দিকে। ইনশিতা তখন বাথরুমে ঢুকে গিয়েছিল এমন দৃষ্টি হতে বাঁচার জন্য। 8 ঘন্টা পর দেখলো জিহাদ আর নেই। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে বেলকনির দরজা খুলে বসে রইল। শিরশির করা বাতাস গায়ে লাগিয়ে সেখানে ঘুমিয়ে গেল। ইনশিতার ভাবনা জাল ছিল যখন দেখলো কেউ একজন তাকে কাঁধে করে তুলে নিচ্ছে। তবে তার আগে ইনশিতার চোখ বেঁধে দিল লোকটি। ইনশিতা নিশ্চিত হলো এটা জিহাদ।
কারণ জিহাদ সেদিন তাকে হুমকি দিয়ে গিয়েছিল। আর এরকমটা একমাত্র জিহাদই করতে পারে। জিহাদ কি করতে যাচ্ছে আর কি করবে সেটা ভাবতে পারে না ইনশিতা। এখন জেহের জিহাদ দুই ভাই তার চোখের বিষ। দুই ভাইকেই দেখতে পারে না সে। একজন পাগল তো আরেকজন ছাগল। ইনশিতা অনুভব করলো তাকে কোথাও বসানো হয়েছে, কিছু দিয়ে তাকে সেই বসার জায়গায় আটকে রাখা হয়েছে। আর একটু বাদে অদ্ভুত শব্দ কানে আসলো। তার মনে হয় সে দুলছে। সে কি উঠছে নাকি? ইনশিতার বাবা মা বসে আছে জেহেরের সামনে সোফায়। জেহের পায়ের ওপর পা তুলে কপালে হাত দিয়ে বসে আছে আর বিড়বিড় করছে। বিয়ের জন্য যখন ইনশিতাকে সাজাতে নেওয়া হয় তখন থেকে ইনশিতাকে পাওয়া যাচ্ছে না। জেহের অনেক খুঁজেও ইনশিতাকে পায়নি। ইনশিতাকে না পেয়ে জেহের পাগল হয়ে গিয়েছিল প্রায়। বিয়ের ডেকোরেশন পুরো তছনছ করে দিয়েছিল। চেয়ার টেবিল খাওয়া দাওয়া জিনিস সব উল্টে পাল্টে ভেঙে দিয়েছিল। কয়েকজন থামাতে এলে তাদেরকে রক্তাক্ত করতে বাদ রাখেনি। জেহেরের হিংস্রতা প্রায় সবাই দেখে নিয়েছিল তখন। ভয়ে জড়সড় হয়ে সবাই এক কোণে ঠকঠক করে কাঁদছিল। জেহেরের তখন চোখ যায় ইনশিতার বাবার দিকে। তার মনে হয় ইনশিতার বাবাই তার রোজকে পালাতে সাহায্য করেছে, কারণ ইনশিতার বাবা শেষ মুহূর্তে বিয়ে ভাঙতে বলেছিল। তাই ইনশিতার বাবাকে ধরে এনে সামনে বসিয়ে রেখেছে। ইনশিতার বাবা নিজেই তো জানে না তার মেয়ে কোথায়। তিনি নিজেও চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। তার উপর জেহেরের সন্দেহের শিকার হয়েছেন। জেহের যে তাকে সহজে ছেড়ে দিবে না সেটা তিনি ভালোই বুঝতে পারছেন। জেহের চোখ বন্ধ রেখেই গম্ভীর গলায় বলে, রোজ কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? ইনশিতার বাবা দুশ্চিন্তাগ্রস্ত গলায় বলেন, আমি নিজেও জানি না বাবা, এই তো কোথায় আছেন। জেহের এবার চোখ খুলে তাকায়, চিৎকার করে বলে উঠে, নিজে পালাতে সাহায্য করে এখন নিজেই বলছেন জানেন না। আমাকে বোকা পেয়েছেন আপনি। বলে পাশে থাকা গ্লাস ছুঁড়ে মারে একদম ইনশিতার বাবার কপাল বরাবর। ইনশিতার বাবা কপালে হাত চেপে বসে পড়েন। হাতের আঙ্গুলের ফাঁক গলে রক্ত গড়িয়ে পড়ছে। ইনশিতার মা আতকে উঠে ইনশিতার বাবাকে ধরেন। জেসমিন চৌধুরী আর আফজাল সাহেবও এগিয়ে আসেন। জেহের সবাইকে সরিয়ে ইনশিতার বাবার পাঞ্জাবির কলার তুলে টেনে ধরেন। চোখ দিয়ে আগুন ঝরছে তার। ঘাড় কাত করে কপালের রগ ফুলে উঠেছে। গলা আর পুরো মুখ লাল হয়ে আছে। জেহের আর কিছু করবে তার আগে তার মোবাইল বেজে ওঠে। ফোন তুলতেই ওপাশ থেকে কেউ কিছু একটা বলল। তার শুনে জেহেরের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। ঘাড় কাত করে ইনশিতার বাবার দিকে তাকিয়ে ইনশিতার বাবার কলার ছাড়তে ছাড়তে বলল, ডিয়ার ফাদার ইন ল, আমি একটু পরে আসছি। আসল ঘটনা তো আগে শুনে আসছি। যদি শুনি রোজের পালানোর ব্যাপারে আপনার হাত আছে, তাহলে আজকের দিনটাই আপনার জন্য শেষ দিন হবে। আমি না আসা পর্যন্ত যা করার করে নিন। বলে জাহের একবার ইনশিতার বাবার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। ইনশিতার বাবা বসে পড়লেন। তার শ্বাসকষ্ট হচ্ছে। ইনশিতাকে কেউ কোলে করে নিয়ে হেঁটে চলেছে। তারপর ইনশিতাকে তার কোলে বসিয়ে গাড়িতে উঠিয়ে নিল। চারিদিক রাতের অন্ধকারে ছেয়ে আছে। ইনশিতার কেমন ঘুম ঘুম লাগছে। তৃষ্ণায় গলা কাঠ হয়ে গেছে। মুখ বাঁধা থাকায় কিছুই বলতে পারল না। কিছু না খেয়ে থাকায় শরীরটাও ছেড়ে দিচ্ছে কেমন। কোলে রাখা ব্যক্তির বুকেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল সে। আর ব্যক্তিটি এক ধ্যানে ইনশিতার দিকে তাকিয়ে ইনশিতার চুল কানের পাশে গুজে দিয়ে কপালে চুমু দিল। ইনশিতার শীত লাগায় লোকটির কোলে আরো গুটিসুটি মেরে ঘুমালো। লোকটি হালকা হেসে গাড়ির জানালা তুলে দিল। একটি চাদর বের করে ইনশিতার গায়ে জড়িয়ে দিল। নিজেও ইনশিতাকে শক্ত করে চেপে ধরল। উষ্ণতায় ইনশিতা আরো গভীর ঘুমে চলে গেল। জেহেরের সামনে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে তিনজন মহিলা, যারা মেকআপ রুমে ইনশিতাকে তুলে নিয়ে গিয়েছিল। জেহের ইনশিতাকে খোঁজাখুঁজি করার পরও যখন পায়নি, তখন তার মনে পড়ল সিসি ক্যামেরার কথা। সিসি ক্যামেরা মেন গেটের সামনে ছিল। সেখানে তার লোকেরা দেখতে পেল তিনজন বোরকা পরা মহিলা, যারা ইনশিতাকে তুলে নিয়েছিল। আর দুর্ভাগ্যবশত ইনশিতাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর সেই মহিলারা নিকাব খুলে ফেলেছিল, যার কারণে জেহেরের লোকেদের সেই মহিলাদের খুঁজতে বেশি সময় লাগেনি। মহিলারা ভয়ে কাঁপছে। না জানি এখন তাদের কি শাস্তি পেতে হয়। জেহেরের হাতে স্ট্রেটনার। জেহের শান্ত গলায় বলল, রোজকে কেন উঠেছিস তোরা? মহিলারা খুব ভালো করেই জানে মিথ্যে বলে কোনো কাজ হবে না, তাই সত্যি বলল সবাই। স্যার আমাদের টাকা দিয়েছিল, মেয়েটাকে উঠিয়ে গাড়িতে উঠালে আমাদের হিউজ অ্যামাউন্টের টাকা দিবে বলেছিল। জাহের ঘাড় কাত করে তাকালো। উঠে এসে যে মহিলা কথা বলল তার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর গরম স্ট্রেটনারটা কানের মধ্যে লাগিয়ে দিল। গগন বিতারে চিৎকার করে উঠল মহিলাটি। জেহেরের ইশারায় একজন লোক এসে মুখ চেপে ধরল। জেহের মহিলাটির উদ্দেশ্যে হিস হিস করে বলল, মেয়েটিকে? হ্যাঁ ম্যাম বল। ম্যাম
আমার রোজকে মেয়েটি বলার সাহস কি করে পাস তোরা? কল হার ম্যাম। জেহের স্ট্রেটনার সরিয়ে নিল। মহিলা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আর কাটা মুরগির মতো ছটফট করছে। তা দেখে পাশে বসে থাকা দুজন মহিলার পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। জেহেরে বাদ দুজনের উদ্দেশ্যেই বলল, তোদের স্যারকে কারা দেশে এমনটা করেছিস তোরা? আমরা জানি না, স্যারকে আমরা দেখিও নি। স্যার শুধু মোবাইলে আমাদের কাজ বুঝিয়ে টাকা পাঠিয়ে দিয়েছিল। গিভ মি দ্য নাম্বার। মহিলাটি মোবাইল বের করে নাম্বার দিল জেহেরকে। জেহের কল করে দেখে নাম্বার বন্ধ দেখাচ্ছে। শিট বলে ছুঁড়ে ফেলল মহিলাটির মোবাইল। সিসি ক্যামেরায় গাড়ির এরিয়াটা কভার করেনি, বিধায় গাড়িটাকে দেখতে পেল না সে। উঠে দাঁড়িয়ে গার্ডদের ইশারা করে চলে গেল। সে চলে যেতেই ভেতরে থেকে মহিলাদের আকাশ কাঁপানো চিৎকার ভেসে আসে। জেহের ইনশিতার বাবার কাছে এসে বলে, আপনার ভাগ্য ভালো শ্বশুরমশাই যে এই কাজে আপনার কোনো হাত নেই। তবে এই কাজটা যে করেছে তার অঙ্গ প্রত্যঙ্গ একটা থাকবে কিনা সন্দেহ আছে। বলেই হনহন করে চলে গেল। ইনশিতার মা আর বাবাও দুশ্চিন্তা নিয়ে কমিউনিটি সেন্টার থেকে বাড়ি চলে এলো। জেসমিন আর আফজাল নিজেদের গাড়ি করে রওনা দিল নিজ বাড়িতে। ইনশিতাকে খোঁজার কোনো চেষ্টায় বাদ রাখছে না জেহের। এয়ারলাইন, রেল স্টেশন সব জায়গায় লোক লাগিয়েছে, কিন্তু কোনো খবর পায়নি। তবুও জেহের হাল ছাড়েনি। তাকে যে করেই হোক তার রোজকে পেতেই হবে। জেহের গাড়ি চালাচ্ছে আর ভাবছে রোজের কথা। পরনের শেরওয়ানির ওপরের দিকে পুরোটাই খোলা, যার কারণে লোমহীন ফর্সা উদম্বুক দেখা যাচ্ছে। মসৃণ চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। হাতের রগগুলো ভেসে যেন দৃষ্টিগোচর হয়েছে। জেহের এক হাতে কপালে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে কটমট করে বলল, আমার রোজকে আমার থেকে দূরে সরানোর সাহস কার হয়েছে? কার আমার বুকের পাটা আছে? একবার জাস্ট সামনে পাই তাকে কেটে কুকুরকে খাওয়াবো। বলে ফোঁস করে নিঃশ্বাস নিতে লাগলো। রাগে তার শরীর রিরি করছে। তার রোজ এখন কি করছে, কোথায় আছে, কিছু খেয়েছে কিনা, এসব ভেবে ভেবে মাথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে জেহেরের। বাড়িতে না গিয়ে সোজা ফার্ম হাউসে চলে গেল সে, যেখানে মাঝে মধ্যে গিয়ে নিজেকে রিল্যাক্স করে আসে সে। তবে আজ কিছুতে রিল্যাক্স হতে পারছে না জেহের। ঘরে ঢুকে সবকিছু এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। সোফা টেবিল উল্টিয়ে পাল্টিয়ে ভাঙতে লাগলো। যখন সব ভাঙা শেষ হলো তখন ভেতরের রুমে চলে গিয়ে সোফায় গা এলিয়ে দিল। মোবাইল বের করে রোজের ছবিতে হাত বোলাতে লাগলো আর বিড়বিড় করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ল। বড্ড পিপাসায় ইনশিতার গলা কাঠ হয়ে এলো যেন। চোখ দুটো মেলে রাখতেও কষ্ট হচ্ছে, তবুও তৃষ্ণা মেটাতে খুব কষ্টে উঠে বসল। পাশের টেবিলে রাখা পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি পান করে নিল। এবার কিছুটা শান্তি লাগছে, যেন প্রাণ ফিরে পেয়েছে সে। খাট থেকে নামলে আচমকা তার মাথায় আসে গতকালকের কথা। চোখ দুটো ভালোভাবে কষলে চারিদিকটা ভালো করে দেখে নিল। মাঝারি আকারের একটি রুম। রুমে আসবাবপত্র খুবই কম। গোল সাইজের একটি খাটে বসে আছে সে। তার পাশে ছোট্ট একটি টেবিল, আর দরজার পাশে লাগোয়া আলমারি আর একটি ড্রেসিং টেবিল। দেখে মনে হচ্ছে কোনো হোটেলের রুম। ইনশিতা নিজের দিকে একবার চোখ বুলিয়ে নিল। কালকে সেই বিয়ের সাজেই রয়েছে সে, হাত পা বাঁধা মুক্ত। ইনশিতা উঠে দাঁড়িয়ে রুমের বারান্দায় চলে গেল। শীত শীত লাগছে। চারপাশে কেমন উঁচু উঁচু বিল্ডিং। এক একটা বিল্ডিং এর সাজ বাহির থেকেই চোখ ধাঁধানোর মতো। নিচের রাস্তা একদম পরিষ্কার। মানুষগুলোকেও বাঙালি বাঙালি মনে হচ্ছে না। অদূরে একটি নদীর অংশবিশেষ চোখে পড়ছে। তাই তো এত বাতাস আসছে। এটা তো বাংলাদেশ না, তাহলে কি বিদেশে নিয়ে এসছে জিহাদ তাকে? ভাবনা জগৎ ভঙ্গ হলো কোনো মেয়েলি কণ্ঠের আওয়াজে। পেছন ফিরে দেখলেও ফ্যাকাশে রঙের একজন বিদেশি মেয়ে, হাতে খাবারের ট্রে। ইনশিতা ভ্রু কুঁচকাল। মেয়েটির শুদ্ধ ইংরেজিতে বলল, Here is your breakfast, ma'am. Please have it. ইনশিতা মেয়েটিকে বলল, আচ্ছা, এটা কোন দেশ? মেয়েটি বুঝতে পারল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতা বুঝতে পেরে নিজের কপাল নিজেই চাপড়ালো। সে তো ভুলে গিয়েছে এই ধলা মেয়েটি ইংরেজি ছাড়া বাংলা বুঝে না। সে বলল, Which country is it? It's Thailand, ma'am. বলেই খাবার টেবিলে রেখে চলে গেল। ইনশিতা মাথায় হাত দিয়ে বেডে বসে পড়ল। আল্লাহ, গতকালই না আমি বাড়িতে ছিলাম, আর আজ থাইল্যান্ড। ইনশিতা দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বাহির থেকে আটকানো। বিরক্তি নিয়ে আবারও বসে পড়ে খাটে। খাবারগুলো দেখে নিয়ে খেতে শুরু করে। প্রচন্ড খিদে পেয়েছে তার। খাবার প্রায় শেষ, তখন দরজা খোলার ক্ষীণ আওয়াজ আসে। চোখ তুলে তাকিয়ে দেখে একটু আগে সেই মেয়েটি। Sir is calling you. Come with me, ma'am.
ইনশিতা খাবার রেখে দ্রুত উঠে পড়ল। জিহাদের সাথে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। সাহস কত ছেলেটার! আজকে ছেলেটাকে নিজ হাতে কিছু শাস্তি দিবে, তাই লুকিয়ে ফলে ছুরিটা নিয়ে নিল আঁচলে। মেয়েটির পেছন পেছন গিয়ে লিফটে উঠল ইনশিতা। মেয়েটি তার থেকেও অনেক লম্বা, ফিগারটাও দেখার মতো। ইনশিতা বলল, হোয়াটস ইউর নেম? জুন। জেহেরের ঘুমের ব্যাঘাত ঘটে ফোনের তীব্র আওয়াজে। ফোনটা তার বুকেই ছিল। উঠিয়ে দেখে আননোন নাম্বার। জেহের বিরক্তি নিয়ে বলল, হু তো হেল আর শু। ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে। মিস্টার জেহের, আপনি আপনার রোজের খবর পেয়েছেন তো? জেহের এবার উঠে বসে। হু আর ইউ? আমি কে সেটা জেনে আপনার লাভ নেই, তবে আপনার রোজের খবর আমি দিতে পারি মিস্টার। জেহের শান্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় আছে আমার রোজ? কার কাছে? আমি আপনাকে বলবো, তবে আমার একটা শর্ত আছে। যত টাকা লাগবে সব দেব, ব্ল্যাঙ্ক চেকও দিয়ে দেব। তাও বলো আমার রোজ কোথায়? ওপাশ থেকে মেয়েটির অট্ট হাসির শব্দ শোনা গেল। বিরক্ত হলো জেহের। মোবাইলটা আছড়ে ফেলে দিতে ইচ্ছে করছে, তবুও নিজেকে শান্ত রাখলো। মেয়েটি হাসি থামিয়ে বলল, এসব টাকা ফাঁকা আমার কিছুই লাগবে না মিস্টার, আমার অন্য কিছু চাই, অন্য একটা শর্ত আছে। জেহেরের কপালের মধ্যভাগ কুঞ্চিত হলো। কি শর্ত? ইনশিতাকে নিয়ে মেয়েটি অর্থাৎ জোন ছাদে চলে আসলো। হোটেলের ছাদটা বিশাল। এক পাশে ছোট ছোট চেয়ার টেবিল বসানো, আরেক পাশে ফুলের বাগান, সব নাম না জানা ফুল। জোন ছাদের বিপরীত প্রান্তে নিয়ে চলল ইনশিতাকে। ইনশিতা আল্লাহ আল্লাহ করতে করতে গেল। এবার হয়তো জিহাদকে খুনই করে দিতে পারে। বড্ড বার বেড়েছে জিহাদ। তার কাছে যেতে দেখলো শেষ মাথায় চেয়ারে একটা লোক বেশ আরাম করে বসে আছে। জোন ইনশিতাকে পেছনের একটি চেয়ারে বসতে দিয়ে চলে গেল। ইনশিতাও একটু আরাম করে বসলো। একটু 19-20 হলে জিহাদকে মেরে দিতেও তার হাত কাঁপবে না। ইনশিতা নিজেই কথা বলা আরম্ভ করলো। মিস্টার জিহাদ, নিজেকে কি ভাবেন আপনি? কিং। আপনি যা চাইবেন সব পেয়ে যাবেন, সব পেলেও পেতে পারেন, বাট আমাকে না। জানেন তো আপনারা দুই ভাই এক, কোনোটার চেয়ে কম না। কি হলো, চুপ করে আছেন যে? মুখে কি কুলু পেটেছেন নাকি? এই কথা শেষেই লোকটি দাঁড়িয়ে ইনশিতার দিকে ফিরল। সামনের লোকটিকে দেখে ইনশিতা সবিস্ময়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লুকিয়ে রাখা ছুরি হাত থেকে পড়ে গেল। মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল তার সাথে এসব কি হচ্ছে? সবকিছু এমন ধাঁধা ধাঁধা লাগছে কেন? প্রহেলিকায় পড়ল নাকি সে? সবকিছুতেই এত প্রহেলিকা কেন? মুখ দিয়ে অস্ফুট স্বরে একটা নামই বেরিয়ে আসলো তার। রাফিদ ভাই।